হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ওভিলিয়ন, যেটার আবিধানিক অর্থ হচ্ছে বিস্মৃতি বা ভুলে যাওয়া। তো যাই হোক, এটা হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন সুপারস্টার টম ক্রুজের সিনেমা এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2013 সালে। আর আইএমডিতে এই সিনেমাটির রেটিং হচ্ছে 10/7। তো বুঝতেই পারছো কাহিনী কেমন অসান ছিল। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে 98% ইউজার এই সিনেমাটিকে একটা ফ্রেশ কাহিনী বলেছে। মানে এই সিনেমাটির যে কাহিনী পুরোপুরি ফ্রেশ, মানে নিউ কনসেপ্টের একটা কাহিনী। তো যাই হোক, এই সিনেমাটির বাজেট ছিল হচ্ছে ওই সময়ে 1200 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় 3000 কোটি টাকার মতো। এবং এটা এমন একটা সিনেমা হয়েছে যেটা এর চেয়ে আরো ভালো কিছু ডিজার্ভ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় সিনেমাটি অত বেশি ভালো করেনি। মানে এই সিনেমাটির চোখ বন্ধ করে 5-6 হাজার কোটি টাকার ব্যবসা করা উচিত ছিল, বাট এটার ডিস্ট্রিবিউশন কোম্পানি অতটা ভালো ছিল না। তাছাড়া ওই সময় টম ক্রুজ ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি এরকম সাইফাই সিনেমা এসেছিল এবং পূর্বের সিনেমাগুলোর ব্যর্থতার জন্য এই সিনেমাটা খুব একটা ভালো করতে পারেনি। তবে তারপরে যে খুব খারাপ করেছে এরকমও নয়। আর পার্সোনালি এই সিনেমাটার কাহিনী আমার কাছে অনেক বেশি বেটার লেগেছে এবং আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন মূল কাহিনীতে চলে যাব, বাট তার আগে ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তোমরা বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। আমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। গাইস, আইপিএল চলছে। তুমি কি বিশুদ্ধ উচ্ছ্বাস এবং আনন্দের জগতে পা দিতে ইচ্ছুক? বাজারে হাজারো গেমের মধ্যে আজকে আমরা একটা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে অ্যাভিয়েটর, যেটা তোমাদের আত্ম এবং পালস রেটকে বাড়িয়ে দেবে। আর এই মোস্ট বেটের সেরা গেমগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। আর এটা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। তো এখানে প্লেনটিতে টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও, আর জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। আর দেখলে কতটা অনায়াসে সহজেই তোমরা জিততে পারবে। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেটেস, আন্দার বাহার, ক্যাশেক্স এর মতো গেম। আর তোমরা যদি আমাদের দেওয়া প্রোমো কোড random7 দিয়ে রেজিস্ট্রেশন করো, তাহলে পেতে পারো 34,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমাটা শুরু হয় একটা ব্যাকগ্রাউন্ডের আওয়াজ দিয়ে, যে আওয়াজটা ছিল হচ্ছে জ্যাক হপারের, আমাদের টম ক্রুজের। তো আমাদের জ্যাক বলে আজ থেকে 6 বছর পূর্বে পৃথিবীতে এলিয়েন হামলা করেছিল, আর এই সব এলিয়েনদেরকে বলা হয় স্কেভেজার্স। আমি শিওর নেই উচ্চারণটা সঠিক হয়েছে কিনা, তবে তারপরে তোমরা বুঝে নিও যে স্কেভেজার্স মানে এলিয়েন। তো যাই হোক, ওই স্কেভেজার্স এলিয়েনরা প্রথমে পৃথিবীতে এসে চাঁদকে ধ্বংস করেছে, আর এটার কারণে পৃথিবীতে ভূমিকম্প এবং মারাত্মক সুনামি হতো। মানে পৃথিবীর যে আবহাওয়া সেটা পুরোপুরি ডিসব্যালেন্স হয়ে যায়, পুরো পৃথিবী উথালপাথাল হয়ে যায়। এবং মানুষজন যখন অলরেডি পৃথিবীতে খুব খারাপ অবস্থায় রয়েছে, এবং ওই মুহূর্তে ওই স্ক্যাভেজার্স টিম করে কি তাদের লোকজন পাঠায় এই পৃথিবীর মানুষকে ধ্বংস করতে। আর এরপর স্ক্যাভেজার্স এবং মানুষদের মধ্যে একটা লড়াই হয়, আর মানুষরা তখন কোনো উপায়ন্তর না দেখে নিজেদেরকে বাঁচানোর জন্য পরমাণু বোমার ব্যবহার করে। আর এর ফলে যেটা হয়, ওই এলিয়েনরা হেরে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু মানুষরাই পৃথিবীটাই হারিয়ে ফেলে। মানে পৃথিবীটা বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে যায়। আর এই কারণে মানুষরা নিজেদের গ্রহ ছেড়ে শনি গ্রহের দিকে যেতে শুরু করে, যেটাকে স্যাটার্ন বলা হয়। আর মানুষের লক্ষ্য ছিল শনি গ্রহের সবচেয়ে বড় যে চাঁদটা রয়েছে, যেটা নাম হচ্ছে টাইটান, সেখানে গিয়ে বসবাস শুরু করবে। কিন্তু টাইটানে যাওয়ার পূর্বে মানুষ করে কি স্পেসশিপ একটা স্পেস স্টেশন তৈরি করে, আর ওটার নাম দেওয়া হচ্ছে টেন্ট। এবং এই টেন্ট থেকে মূলত মানুষের এই পুরো মিশনগুলোকে কন্ট্রোল করা হচ্ছে। আর বর্তমানে পৃথিবীতে দেখাশোনা করার জন্য দুটি মানুষই রয়েছে। তার একটা হচ্ছে আমাদের জ্যাক হপার মানে টম ক্রুজ, আর আরেকটা হচ্ছে ভিক্টোরিয়া। আর তার এখানে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, আর এই বিশেষ উদ্দেশ্যটা হলো মানুষ সমুদ্রের ভেতরে অনেক বড় বড় হাইড্রো ড্রিক্স লাগিয়েছে, যেটা সমুদ্রের পানি থেকে হাইড্রোজেন আলাদা করে একটা ফিউশন এনার্জিতে রূপান্তরিত করে। এবং এই ফিউশন এনার্জি দিয়ে মূলত টাইটানবাসীর অস্তিত্ব বেঁচে রয়েছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, সৌদি আরব থেকে যেমন তেল এসে আমরা বেঁচে রয়েছি, সেরকম এই পৃথিবীর সমুদ্রের পানি থেকে হাইড্রোজেন আলাদা করে শনি গ্রহে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জীবনযাপন ওই মাধ্যমে চলছে আর কি। মানে ওখানে বেঁচে থাকার যত এনার্জি দরকার সেটাই হাইড্রো ডিস্কের মাধ্যমে পৃথিবী থেকে যায়। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, যদিও ওই লড়াইয়ে এলিয়েনদের সাথে মানুষ জিতে গিয়েছিল, তবে তারপরে এখনো ওই পৃথিবীতে অনেক এলিয়েন বা স্কেভেজার্স লুকিয়ে রয়েছে এবং তারা ওই হাইড্রো ডিস্ক গুলোকে ধ্বংস করতে চায়, যাতে এই ফিউশন এনার্জি গুলো বা হাইড্রোজেন এনার্জি গুলো শনি গ্রহে না পৌঁছায়। আর তাদের হাত থেকে এই ফিউশন এনার্জি বা হাইড্রো ডিস্ককে রক্ষা করার জন্য জ্যাক এবং ভিক্টোরিয়া প্রতি মুহূর্তে এখানে থাকে। আর জ্যাক এবং ভিক্টোরিয়াকে সহায়তা করার জন্য এবং স্ক্যাভেজারদের হাত থেকে হাইড্রো ডিস্ক গুলোকে বাঁচানোর জন্য অ্যাডভান্স টেকনোলজির অনেক ড্রোন রয়েছে জ্যাকদের আন্ডারে, এবং তাদের দায়িত্ব হচ্ছে তারা স্ক্যাভেজার্স বা এলিয়েনদের মারবে, এর সাথে সমুদ্রের বড় বড় হাইড্রো ডিস্ক গুলো রক্ষা করবে। কিন্তু এই ড্রোন গুলোর রেগুলার রিপেয়ারের প্রয়োজন পড়ে। মানে ড্রোন গুলোর ব্যাটারি শেষ হয়ে যায়, মানে ড্রোন গুলো যখন মিশনে যায় তখন ব্যাটারি শেষ হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়। আর ওই ড্রোন গুলোকে ঠিক করার জন্য জ্যাক হপার কাজ করে একজন টেকনিশিয়ান হিসেবে। আর ভিক্টোরিয়ার কাজ হচ্ছে সে স্টেশন থেকে জ্যাককে গাইড করে এবং জ্যাকের উপর নজর রাখে। মানে তারা দুজন একটা টিমের মতো কাজ করে। আর এখানে লক্ষ্য, তারা একে অপরকে ভালোবাসে, মানে একসাথে কাজও করে, একসাথে ভালোবাসে। তো বুঝতেই পারছো, এই জন্যই তো পুরো দুনিয়াতে একসাথে দুজন থাকতে পারছে। মানে এটা একটা স্বপ্নের মতো। প্রত্যেক প্রেমিক প্রেমিকাই বলে, যদি এই পৃথিবীতে খালি আমি আর তুমি থাকতাম, কিন্তু শালি তোদের খাবার আসতো করতেন, কৃষক না থাকলে খাবার আসতো করতেন, আরো বহুত কাজের জন্য বহুত মানুষের দরকার। তো যাই হোক, এই কাহিনীতে আরো একটা জিনিস অদ্ভুত রয়েছে, সেটা হচ্ছে এই দুজনেরই অতীতের স্মৃতি বা অতীতের জীবন নিয়ে কিছুই মনে নেই, কারণ আজ থেকে 5 বছর আগে তাদের সকল স্মৃতি মুছে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই টাইমলাইনকে বলা হয় এটা 2077 সাল। তার মানে 2072 সালে ওদের সমস্ত স্মৃতি মুছে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও জ্যাক হপারের স্মৃতি
পরবর্তীতে কিছু ভীষণ আসে যেগুলোকে প্রচুর জ্বালায়, মানে একটা মেয়ের ভীষণ আসে ওর মাথায়। তো এই জন্য জ্যাকের মাথায় অনেক ধরনের প্রশ্ন আসে এবং ওর কাছে আজও মনে হয় যে এই পৃথিবী আমার বাসস্থান, এখানে আমার থাকা উচিত। কিন্তু ভিক্টরিয়ার কাছে এরকম কিছুই মনে হয় না। উল্টো ভিক্টরিয়া অনেক বেশি খুশি, কারণ 2 সপ্তাহ পরে তারা চিরদিনের জন্য টাইটানে চলে যাবে এবং ওখানে অনেক মানুষ রয়েছে, তাদের সাথে মিলেমিশে থাকবে, তারা বাচ্চা কাচ্চা নেবে, সংসার হবে। তো এই জন্য অনেক খুশি। এবং আমরা দেখতে পাই ওদের স্ক্রিনে বারবার একটা মহিলা আসে যার নাম হচ্ছে সেলি, আর সে টেটে থাকে, মানে স্পেস স্টেশনে থাকে। আর টেট হচ্ছে সেই স্পেস স্টেশন যেটা মানুষরা বানিয়েছে এই পুরো মিশন গুলো কন্ট্রোল করার জন্য। আর ওই সেলি সেই স্পেস স্টেশন থেকে এই দুজনকে গাইড করে। তো যাই হোক, সেলি ওদেরকে জানায় যে 2টো ড্রোন নষ্ট হয়ে গিয়েছে আর জ্যাককে দ্রুত সেগুলো রিপেয়ার করতে হবে। তো এই জন্য জ্যাক করে ওদের স্টেশন থেকে ওই ড্রোন দুটোকে রিপেয়ার করার জন্য পৃথিবীতে আসে। আর এখানের লক্ষ্য ওদের স্টেশন কিন্তু পৃথিবী থেকে অনেক উপর অবস্থান করে, যাতে কোনো স্ক্যাভেজার্সরা ওদের উপর হামলা করতে না পারে। তো এই বিষয়টা খুব উইয়ার্ড যে এলিয়েনরা বাইরে থেকে এসে মানুষদের উপর হামলা করেছে এবং সেই এলিয়েনরা এখন বর্তমানে পৃথিবীতে রয়েছে, কিন্তু ওদের উপর হামলা করতে পারছে না। এলিয়েনদের কাছে কোনো নবজান নেই। তো যাই হোক, এটা আমাদের মাথায় আসছে, বাট জ্যাকের মাথায় আসে না। তো যাই হোক, এরপর জ্যাক করিকে বের হয় এবং একটা ড্রোন খুঁজে পায় এবং সেটা রিপেয়ার করে ফেলে। কিন্তু জ্যাক এখনো যায় না আরেকটা ড্রোন কোথায় রয়েছে। তো এই কারণে করে কি, ওর যে ফ্লাইং মেশিনটা রয়েছে বা প্লেনটা রয়েছে সেটা থেকে একটা পোর্টেবল বাইক বের করে এবং সেই বাইকে করে ড্রোন খুঁজতে বেরিয়ে পড়ে। তবে মাটিতে চলা খুবই বিপজ্জনক এখন, কারণ এখানে স্ক্যাভেজাররা রয়েছে যারা রাতে ড্রোন খতম করে, এমনকি তারা জ্যাককেও মারতে চায়, কারণ জ্যাক হচ্ছে টেকনিশিয়ান, সেই ড্রোনগুলোকে সবসময় চালু রাখে আর কি। তবে তারপরে জ্যাক তার কাজের ব্যাপারে খুবই সিনসিয়ার, সে তার জীবনের ঝুঁকি নিয়ে ড্রোন খুঁজতে বেরিয়ে যায়। আর এরপর সে যখন অনেকখানি এগিয়ে যায় তখন সে তার বাইকের রাডারে আরেকটা ড্রোনের লোকেশন পেয়ে যায়। তো সে যখন এগিয়ে যায় সে দেখতে পায় এখানে একটা সুড়ঙ্গ এবং ওই ড্রোনটা ওই সুড়ঙ্গের মধ্যে রয়েছে। তো জ্যাক সেখানে ভেতরে ঢুকতে যায়, বাট ভিক্টোরিয়া স্টেশন থেকে বারবার নিষেধ করে ভেতরে ঢুকো না। তবে তারপর জ্যাক কোনো কথা শুনে না, সে ভেতরে ঢুকে যায়। কিন্তু চারিদিকে প্রচুর অন্ধকার ছিল এবং নিচে আমরা মোটামুটি বিল্ডিং এর মতো কিছু দেখতে পাই। তার মানে এই পৃথিবী যখন চাঁদ ধ্বংস হয়ে গিয়েছে তখন পুরো পৃথিবী উলটপালট হয়ে বিল্ডিং সব মাটির নিচে চলে গিয়েছে সুনামি হয়ে। তো জ্যাক এবার জ্যাক ভেতরে যাওয়া শুরু করে এবং সেই দিকে যেতে থাকে যেখান থেকে ড্রোনের লোকেশন আসছে। কিন্তু ওখানে যখন ও পৌঁছে যাও দেখতে পায় ওখানে তো কোনো ড্রোন নেই, বরং ওই ড্রোন থেকে সেন্সরটা বের করে সেখানে রাখা হয়েছে। আর এই কারণে এই ড্রোনের লোকেশন এখান থেকে দিচ্ছিল। তো জ্যাক বুঝতে পারে যে এটা একটা ফাঁদ ছিল, যে ফাঁদটা স্ক্যাভেজার এলিয়েন্সরা বানিয়েছে। তো ও করে কি এখান থেকে পালিয়ে যেতে শুরু করে, বাট তখনই একটা ফাঁদে দড়ি তোর পা বেঁধে যায় এবং ওই দড়িটা ওকে টানতে শুরু করে। কিন্তু তখন জ্যাক করে কি গুলি মেরে ওই দড়ি থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর তারপর দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করে। তো এরপরও যখন দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে তখনই বাইরে থেকে ওই দড়িটা কেউ কেটে দেয় আর এই কারণে জ্যাক নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই চারদিক থেকে ওকে স্ক্যাভেজাররা ঘিরে ফেলেছে, তবে কোনো স্ক্যাভেজারের চেহারা আমাদের দেখানো হয় না। তো যাই হোক, এখানে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারি যে স্ক্যাভেজাররা ওকে মারতে চায় না, বরং ওকে জীবন্ত ধরতে চায়, কারণ ওরা যদি জ্যাককে মারতে চাইতো তাহলে আগেই গুলি করে মেরে ফেলতে পারতো। তো যাই হোক, স্ক্যাভেজাররা যখন ওকে প্রায় ধরেই ফেলবে তার আগেই সেখানে ড্রোন চলে আসে এবং ওই জায়গায় যতগুলো স্ক্যাভেজার ছিল সবাইকে স্ক্যান করে মেরে ফেলে। আর এই কারণে জ্যাক অল্পের জন্য বেঁচে যায়। বাট জ্যাক সেখানে একটা বাইবেল বই পায় আর জ্যাক সেটাকে করে উঠিয়ে নেয় এবং সাথে করে উপরে নিয়ে আসে। আর এরপর জ্যাক যখন উপরে উঠে আসে সে দেখতে পায় উপরে তার বাইকটি নেই। তো এটা নিয়ে ওর অনেক রাগ হয় স্ক্যাভেজারদের উপর যে স্ক্যাভেজার ওর বাইকটা নিয়ে গিয়েছে। তবে তারপরেও ওর ওই প্লেন দিয়ে জ্যাক আবারও তার স্টেশনে চলে আসে আর ওই প্লেনটা অটোমেটিক আর কি। তো যাই হোক, আজকে জ্যাকের জীবন মরতে মরতে বেঁচে গিয়েছে, এর সাথে সে একটা ড্রোনও হারিয়েছে, তার মনটা খুব খারাপ। তার উপর রাতের বেলায় অনেক বড় একটা ব্লাস্ট হয় আর এই ব্লাস্টটা হয়েছে ওদের ওই হাইড্রো ডিস্কে, মানে যে মেশিনগুলো সমুদ্রের উপর বসানো রয়েছে যেগুলো দিয়ে আর কি সমুদ্র থেকে পানি থেকে আর কি হাইড্রোজেন বা তেল উৎপাদন করা হয়। তো এতে অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তো জ্যাক করে কি তার ওই প্লেন টেনে সেই জায়গাটিতে যায় এবং গিয়ে দেখে হাইড্রো ডিস্কটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তো জ্যাকের বোঝার বাকি থাকে না, এটা ওই এলিয়েনরাই করেছে, স্ক্যাভেজাররাই করেছে। এবং সে আরো দেখতে পায় এই হাইড্রো ডিস্কটা ধ্বংস করার জন্য স্ক্যাভেজাররা ওদের ড্রোনের যে ফুয়েল সেলটা রয়েছে সেটাই ব্যবহার করেছে। আর এখানেও লোক এইসব ড্রোনের মধ্যে যে ফুয়েল সেল রয়েছে বা যে ব্যাটারিটা রয়েছে সেটা খুবই শক্তিশালী, বোমের মতো। আর তখন সেখানে জ্যাক এটাও দেখতে পায় যে এখান থেকে অন্তরিক্ষে কিছু সিগন্যালও পাঠানো হচ্ছে। তো ওর তো রাগ হয়ে যায় এবং ও করে কি সেই জায়গাতে যায় এবং সিগন্যালের কানেকশনটা কেটে দেয়, বাট ওখানে কাউকে পায় না। তো কানেকশন কাটার পরে সে তার সাথে ভিক্টোরিয়াকে বলে এই পুরো জায়গাটা আমি ঘুরে দেখতে চাই এবং আশেপাশে কোথাও স্ক্যাভেজার্স রয়েছে কিনা সেটা আমি চেক করে দেখতে চাই। বাট ভিক্টোরিয়া ওকে নিষেধ করে এবং বলে তুমি কিন্তু ভুলেও রেডিয়েশন জোনের দিকে যেও না, মানে যেখানে পরমাণু বোম ফুটেছিল। তোমরা তো জানো পরমাণু বোম যদি এক জায়গায় ফুটে প্রায় 2-3 হাজার বছর পর্যন্ত সেখানে রেডিয়েশন থাকে কিংবা আরো বেশি সময় রেডিয়েশন থাকে। ওই জায়গায় সাধারণ মানুষ কোনো অক্সিজেন ছাড়া মাস্ক ছাড়া যেতে পারে না আর কি। তো জ্যাক তখন ওকে নিশ্চিত করে তুমি চিন্তা করো না, আমি ওই দিকে যাবো না। আর এখানে উল্লেখ্য স্পেস স্টেশন থেকে ওদের রেডিয়েশন জোন পার হওয়ার কোনো অনুমতি নেই, মানে ওদের নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া হয়েছে, এই এরিয়ার বাইরে ওরা কোনোভাবে যেতে পারবে না, ওদের মিশন এই এরিয়ার মধ্যেই করতে হবে। এবং ওদের ধারণা ওরা যদি রেডিয়েশন জোনের ও পাশে যায় ওরা পুরোপুরি জ্বলে ছাই হয়ে যাবে। তো এই কারণে জ্যাক কখনোই রেডিয়েশন জোনের বর্ডার ক্রস করেনি। তো যাই হোক, এরপর জ্যাক ভিক্টোরিয়াকে বলে হয়তো আমি কিছু সময়ের জন্য অফলাইনে চলে যাব, মানে তোমার সাথে যে আমার কলটা রয়েছে সেই কলটা কেটে যেতে পারে। তো এরপর জ্যাক করে অফলাইনে চলে যায় এবং সে করে কি তার একটা সিক্রেট জায়গায় যায় যেখানে আমরা দেখি তার একটা ঘর রয়েছে, গাছপালা রয়েছে এবং সে যেটা করে পৃথিবী থেকে যে জিনিসগুলো সে পায় যেগুলো তার পছন্দ হয় সেগুলো করে কি সে এখানে রেখে দেয় এবং তার ইচ্ছা তার যখন চাকরি শেষ হয়ে যাবে সে টাইটানে না
আগে এখানে এসে বসবাস করবে, কারণ তোমরা তো জানোই যে ও এখনো পৃথিবীকে বসবাসের উপযোগী মনে করে এবং ওর ঘর মনে করে, এবং মাঝে মাঝে এই জায়গাতে এসে ও নিজের মতো করে এনজয় করে, যেটাও ভিক্টোরিয়াকে কখনোই বলে না, কারণ ভিক্টোরিয়া এগুলো বরদাস্ত করবে না আর কি। তো যাই হোক, তখনই ও পৃথিবীর আকাশে উড়ে আসে একটা জিনিস দেখতে পায়। তো জ্যাক করে কি তখন তারা প্লেন নিয়ে ওই জিনিসটার কাছে যায়, আর তারপর আবারও অনলাইন হয়ে ভিক্টোরিয়াকে কল করে এবং বলে যে আকাশ থেকে একটা জিনিস পৃথিবীতে পড়ছে, আমি সেখানে যাচ্ছি। তো ভিক্টোরিয়া বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু দ্রুত চলে এসো। কিন্তু তখনই ভিক্টোরিয়ার কাছে সেলির কল আসে এবং সেলি ভিক্টোরিয়াকে বলে কিছুক্ষণের মধ্যে তুমি অফলাইন হতে চলেছো, তুমি বাইরের কোনো কিছু আর দেখতে পারবে না, কোনো ড্রোনের সাথে তোমার যোগাযোগ থাকবে না, এবং জ্যাককে তুমি দ্রুত ফিরে আসতে বলো বেসমেন্টে, কারণ ও অফলাইন হয়ে যাবে, বাকি সব জিনিসপত্র আমাদের ড্রোন সামলে নেবে। তো ভিক্টোরিয়া সেভাবে জ্যাককে কল করে বলে যে দ্রুত তুমি স্টেশনে ফিরে আসো, বাকি সবকিছু ড্রোন সামলে নেবে, ওটা স্পেস স্টেশন থেকে কন্ট্রোল করা হবে। বাট জ্যাক কোনো কথা শুনে না। জ্যাক বলে আমার এই সাইটের সুরক্ষা আমি নিজে করতে চাই, আমি নিজে এটা নিজের হাতে করব, কোনো ড্রোনের ভরসা করবো না। তো এরপর জ্যাক যখন সেখানে পৌঁছায়, জ্যাক দেখতে পায় যে অজানা জিনিসটি পৃথিবীতে পড়েছে ওটা মূলত একটা নভোযান ছিল, এবং এখানে অনেক স্লিপিং চেম্বার পড়ে রয়েছে এবং প্রত্যেকটা স্লিপিং চেম্বারের মধ্যে মানুষ রয়েছে। তো এগুলো দেখে জ্যাক তো পুরো অবাক হয়ে, যেগুলো কোত্থেন আসলো। আর তখনই সেখানে একটা ড্রোন আসে এবং ড্রোন এসে করে ওই স্লিপিং চেম্বার সহ যতগুলো মানুষ রয়েছে সবাইকে মারতে শুরু করে। আর যেহেতু ওই ড্রোনগুলো এখন জ্যাকদের আন্ডারে নেই, ভিক্টোরিয়ার আন্ডারে নেই, এখন তো জ্যাক ওটা কন্ট্রোল করতে পারবে না, এমনকি সে বেসমেন্টের সাথেও কথা বলতে পারছে না, কারণ এই মুহূর্তে এই ড্রোনগুলো সরাসরি কন্ট্রোল করা হচ্ছে স্পেস স্টেশন থেকে সেলির মাধ্যমে। তবে তারপরও জ্যাক করে ওই ড্রোনের হাত থেকে একটা স্লিপিং চেম্বারকে বাঁচিয়ে নেয় এবং সেটাকে ওদের স্টেশনে নিয়ে আসে। কিন্তু ভিক্টোরিয়া যখন এটা দেখতে পায় সে কোনোভাবেই চাচ্ছিল না যে জ্যাক কোনো একটা বাইরের অবজেক্ট ভেতরে নিয়ে আসুক। তবে তারপরে জ্যাক জেদ করে ভেতরে নিয়ে আসে এবং ওই স্লিপিং চেম্বারটা খুলে, আর তারপরে দেখা যায় মেয়েটার জ্ঞান ফিরে আসে। তো মেয়েটিকে আমরা দেখতে পাই সে খুব দুর্বল অবস্থায় রয়েছে, কারণ সে অনেক বছর যাবত স্লিপিং চেম্বারে ছিল। তো মেয়েটি বলে আমার নাম হচ্ছে জুলিয়া, এবং সে জ্যাক এবং ভিক্টোরিয়াকে অদ্ভুত ভাবে দেখতে থাকে, দেখে মনে হচ্ছে সে জ্যাক আর ভিক্টোরিয়াকে অনেক আগে থেকেই চিনত। তো যাই হোক, ভিক্টোরিয়া তখন বলে যে তোমাদের টিমের এখন আর কেউ বেঁচে নেই এবং তোমরা দীর্ঘ প্রায় 6 বছর যাবত এই স্লিপিং চেম্বারে ছিলে, আর গত 6 বছরের পৃথিবী অনেক বেশি বদলে গিয়েছে। তবে এখানে একটা বিষয় নিয়ে আমি কনফিউশনে রয়েছি, এটা 6 বছর হবে না 60 বছর হবে। তবে আমার যেটা মনে হয় এটা 6 বছরই হবে আর কি, কারণ যেহেতু এটা টাইমলাইন হচ্ছে 2077 সাল এবং 2072 সালে যেহেতু এলিয়েন এসেছে, তো গত 6 বছরের মধ্যে তো যা হওয়ার হয়েছে। তো যাই হোক, এখানে ভিক্টোরিয়া আরো বলে যে এই পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই, সবাই টাইটানে চলে গিয়েছে। আর তারপর জুলিয়াকে প্রশ্ন করে তোমাদের নভোযানের সাথে কি হয়েছিল, তোমরা কেন যেতে পারোনি। বাট জুলিয়া এখানে কোনো উত্তর দেয় না। জুলিয়াকে দেখে মনে হচ্ছিল তার ভেতরে অনেক টেনশন এবং সে অনেক কিছু জানে। জুলিয়া এখানে জাস্ট এটা বলে আমরা যে নভোযানে ছিলাম সে নভোযানের যে ফ্লাইট রেকর্ডটা ছিল সেটা আমার দরকার। ফ্লাইট রেকর্ডারটি ওই নভোযান যেখানে ক্রাশ হয়েছে সেখানেই রয়েছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, একটা নভোযান যখন চলে পুরো বিষয়গুলো রেকর্ড হয়, পুরো যাত্রাটা ভিডিও হয় এবং কোথায় কি সমস্যা হলো সকল রেকর্ড থাকে। তো যাই হোক, জুলিয়া যখন ওই রেকর্ডারটি আনতে বলে তখন ভিক্টোরিয়া বলে রাতের বেলা পৃথিবীতে বেরোনো খুবই বিপজ্জনক, কারণ রাতের বেলা স্ক্যাভেঞ্জার্সরা ঘোরাঘুরি করে, তো কোনোভাবে আমরা রাতে সেখানে যেতে পারবো না। তো যাই হোক, এরপর যখন ভিক্টোরিয়ার জ্যাক একা হয় তখন জ্যাক ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি মাঝে মাঝে কোনো একটা ভীষণ দেখি, স্বপ্ন দেখি, তোমার মধ্যে কি এরকম কোনো কিছু কাজ করে, তোমার কি পূর্বের কোনো কিছু মনে আছে। তো ভিক্টোরিয়া তখন বলে আমার কোনো ভীষণ আসে না, কিংবা আগের কোনো কিছু আমার মনেও নেই। কিন্তু জ্যাকের মনে অনেক প্রশ্ন ছিল, ওর মাথায় খালি একটা প্রশ্ন আসে আমি কিভাবে এখানে আসলাম, কই থেকে আসলাম, কি হয়েছিল। কিন্তু ভিক্টোরিয়া এত কিছু নিয়ে মাথা ঘামাতে চায় না, ও ওখান থেকে চলে যায়। তো ভিক্টোরিয়া চলে যাওয়ার পরে জ্যাক কৌতূহলবশত যায় হচ্ছে জুলিয়ার কাছে, আর জুলিয়া তখন জ্যাককে জিজ্ঞাসা করে এখন আমার সাথে তোমরা কি করবে। তো জ্যাক তখন জুলিয়াকে বলে আমাদের স্পেস স্টেশন টেট থেকে বলা হয়েছে তারা যখন অনলাইনে আবার হবে তোমার জন্য তারা একটা স্পেসশিপ পাঠিয়ে দেবে এবং তোমাকে তারা নিয়ে স্পেস স্টেশনে যাবে। তো জুলিয়া তখন জিজ্ঞাসা করে টেট আবার কি। তো জ্যাক তখন বলে ও হ্যাঁ। তো জুলিয়া তখন জিজ্ঞাসা করে টেট থেকে, সিরিয়াসলি টেট থেকে। জ্যাক তখন বলে হ্যাঁ টেট থেকে। তো এখানে আমরা বুঝতে পারি জুলিয়া এই টেট সম্পর্কে অনেক কিছু জানে। সিরিয়াসলি এই সিনেমাটা কিন্তু মিস্ট্রিয়াস সাইফাই সিনেমা, মানে রহস্যময় সাইফাই সিনেমা আর কি, মানে অনেক টুইস্ট রয়েছে সিনেমায়। তো যাই হোক, এরপর জুলিয়া আবারও জ্যাককে বলে দেখো আমার যে কোনো মূল্যে ফ্লাইট রেকর্ডারটা চাই, টেটে যাওয়ার আগে জাস্ট আমাকে ওই ফ্লাইট রেকর্ডারটা এনে দাও। কিন্তু জ্যাক ওখানে যেতে যাচ্ছিল না, বাট জুলিয়াকে রাজি করিয়ে ফেলে, মানে বুঝতেই পারছো এত সুন্দর একটা মেয়ে মানুষ। তো যাই হোক, এরপর ওরা দুজন করে কি ভিক্টোরিয়াকে না জানিয়ে প্লেনটা নিয়ে ওই ফ্লাইট রেকর্ডার আনতে যায় এবং ফ্লাইট রেকর্ডারটা পেয়েও যায়। বাট তখনই সেখানে স্ক্যাভেঞ্জার্সরা চলে আসে এবং তারা জ্যাককে বেহুশ করে দেয়, আর তারপর ওরা জ্যাককে কিডন্যাপ করে নিয়ে যায়। তো এখন জ্যাক কিন্তু ওদের কবজাতে রয়েছে। তো এরপর যখন জ্যাকের হুশ ফিরে তখনও দেখতে পায় যে ও একটা স্পটলাইটের নিচে বসে রয়েছে এবং ওর সামনে অন্ধকারে কেউ একজন বসে রয়েছে। আর তখন ওখান থেকে একটা মানুষের আওয়াজ আসে যে আমরা অনেক সময় ধরে তোমাকে ফলো করছি এবং আমরা সব সময় তোমার ভেতরে কৌতূহলতা দেখতে পাই, তুমি কি কোনো কিছু জানার চেষ্টা করছো জ্যাক। তো জ্যাক তখন বলে তোমরা আমার নাম কিভাবে জানলে, আর হ্যাঁ আমার সমস্ত মেমোরি মুছে দেওয়া হয়েছে, তো এর জন্য আমার মনে হয় না আমাকে জিজ্ঞাসাবাদ করে আমার কাছ থেকে তোমরা কিছু জানতে পারবে। কিন্তু ওই আওয়াজটা তখন আবারও বলে আমি জানি তোমার সমস্ত মেমোরি মুছে দেওয়া হয়েছে, কারণ তোমার মেমোরিগুলো অনেক দামি ছিল, তোমার ওই মেমোরিগুলো যাতে কোনো ভুল হাতে না পড়ে যায় এর জন্য তোমার সমস্ত মেমোরি মুছে দেওয়া হয়েছে। আর তারপর ওই আওয়াজটি আবারও জ্যাককে জিজ্ঞাসা করে তুমি বারবার শুনেছো যে এলিয়েন বা স্ক্যাভেঞ্জার্সদের সম্পর্কে, তুমি কি নিজের চোখে ওদের কখনো দেখেছো। তো জ্যাক এই কথার কোনো উত্তর দেয় না। আর তারপর ওই আওয়াজ বলে লাইট জ্বালাও। তো এরপর যখন লাইট জ্বালানো হয় তখন জ্যাক দেখতে পায় ওর চারপাশে মানুষে ভরা। তো এটা দেখে তো জ্যাক পুরো শকড হয়ে যায় যে এটা কি হলো। তো
ওখানে যে লোকটা বসেছিল সে বলে আমাদেরকে স্ক্যাভেজার্স বলা হয় আর আমরা কোনো এলিয়েন নই, আমরা এই পৃথিবীর আদি বাসিন্দা, আমরা এই পৃথিবীর মানুষ। আর তুমি যে ড্রোনগুলোকে রিপেয়ার করো ওগুলোকে এই পৃথিবীর মানুষকে মারার জন্য তৈরি করা হয়েছে। আর তুমি কি দেখোনি ওই স্লিপিং চেম্বারে যেসব মানুষ ছিল ওই ড্রোনগুলো তাদের কিভাবে হত্যা করেছে? তো যাই হোক এই লোকটির পরিচয় দেয়, তার নাম হচ্ছে ম্যালকম এবং বর্তমানে যে কয়জন মানুষ বেঁচে রয়েছে তারা সবাই তার আন্ডারেই চলে, মানে তাদের লিডারশিপ। তো এরপর ম্যালকম করে কি জ্যাককে একটা ড্রোনের কাছে নিয়ে যায় এবং জ্যাককে বলে দেখো আমাদের কাছে জাস্ট একটা নিউক্লিয়ার বোমা রয়েছে আর এখানে একটা ড্রোনও রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই ড্রোনটা আমাদের চেনে না, কারণ এই ড্রোনটার এক্সেস আমাদের কাছে নেই। কিন্তু জ্যাক এই ড্রোনটার এক্সেস তোমার কাছে রয়েছে, তো আমরা চাই তুমি এই ড্রোনটাকে সোজা স্পেস স্টেশন টেটে পাঠাও। আর এই ড্রোনের মধ্যে আমরা অলরেডি একটা নিউক্লিয়ার বোমা সেট করে দিয়েছি, তো যখন এই ড্রোনটি স্পেস স্টেশনে যাবে তখন সেখানে গিয়ে আমরা ব্লাস্ট করবো এবং স্পেস স্টেশনটা ধ্বংস করে দেবো, আর এর ফলে আমরা মানবজাতি এলিয়েনদের হাত থেকে বেঁচে যাবো। বাট জ্যাক ম্যালকমের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না, উল্টো জিজ্ঞেস করে স্পেস স্টেশনে তো অনেক মানুষ রয়েছে, সেখানে কোনোভাবে আমি বোম ব্লাস্ট করতে দিতে পারি না। বাট তখনই ম্যালকমদের মধ্যে কেউ জ্যাককে গুলি করে দেয়, কিন্তু জ্যাক অনেক স্ট্রং একটা শুট পড়েছিল, এই কারণে জ্যাকের ওই গুলিতে কিছুই হয় না, আই মিন বুলেট প্রুফ জ্যাকেট পড়েছিল। কিন্তু ওদিকে বাইরে একটা ড্রোন চলে এসেছে, অ্যাকচুয়ালি জ্যাকের মধ্যে যে ট্র্যাকার রয়েছে সেই ট্র্যাকারের মাধ্যমে ওই ড্রোনটি ট্র্যাক করতে করতে এখানে চলে এসেছে। তো যাই হোক ওই ড্রোনটির বাইরে থাকে আর ওই ড্রোনটিকে ধ্বংস করার জন্য স্ক্যাভেজার্সরা বাইরে চলে আসে। আর ম্যালকম তখন অন্য একটা রাস্তা দিয়ে জ্যাক এবং জুলিয়াকে একটা জায়গায় নিয়ে যায় এবং জ্যাককে জাস্ট একটা কথা বলে তুমি এখান থেকে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই, আমরা তোমাকে আটকাবো না, তোমার ক্ষতি হচ্ছে না, তোমার শত্রু নেই আমরা। বাট তোমার মনে কি কখনো এই প্রশ্নটা আসেনি কেন তোমাকে বারবার রেডিয়েশনের ওই জায়গায় যেতে নিষেধ করা হয় আর তুমি কেন ওই রেডিয়েশন জোনে যাচ্ছ না? তুমি যদি রেডিয়েশন জোনে যাও তাহলে তুমি যে ভিশনটা দেখছো, তোমার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আর এরপর তারা জ্যাককে ওই বাইকটাও দিয়ে দেয় যেটা স্ক্যাভেজার্স আগে নিয়ে এসেছিল। তো জ্যাক এরপর জ্যাক আর জুলিয়া বাইকটি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু বাইকে বেশ কিছু দূর যাওয়ার পরে ওদের বাইকের ব্যাটারি শেষ হয়ে যায়, তো এই জন্য ওদেরকে পায়ে হেঁটে সামনে যেতে হয়। আর তখন আমাদের আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং দেখানো হয় যেটা প্রায় পুরোটাই মাটির নিচে চলে গিয়েছে। তো এরপর জুলিয়া আর জ্যাক করে ওই বিল্ডিং এর ভেতরে যায় আর এদিকে ভিক্টোরিয়ার কাছে খবর আসে যে জ্যাক ঠিকঠাক রয়েছে এবং ভিক্টোরিয়া করে কি জ্যাকের লোকেশন ট্র্যাক করে সে অটোমেটিক প্লেনটি ওদের কাছে পাঠিয়ে দেয়। আর এইদিকে জ্যাক জুলিয়ার কাছে জিজ্ঞাসা করে জুলিয়া তুমি আসলে কে, তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলো যে ওই ফ্লাইং অবজেক্ট ওই নভোযানে তোমরা কি করছিলে। তো এরপর জুলিয়া জ্যাককে বলা শুরু করে যে পৃথিবীতে যখন এলিয়েনরা হামলা করে তখন মানুষরা যখন পারমাণবিক বোমটা ইউজ করে তখন পৃথিবী বসবাসের প্রায় অযোগ্য হয়ে যায়, আর তারপর পৃথিবী থেকে এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে নভোযানে করে শনি গ্রহের টাইটান উপগ্রহে পাঠানো হচ্ছিল। কিন্তু আমাদের যাত্রার 6 সপ্তাহ পর আমাদের সামনে বিশাল একটা এলিয়েন শিপ পড়ে এবং ওই এলিয়েন শিপটা আমাদের নভোযানকে তার ভেতরে নিয়ে নেয় এবং তুমি যেটা শুনে অবাক হবে ওই মিশনে তুমি আমাদের সাথে ছিলে। হতে পারো এলিয়েনরা তোমাকে এবং ভিক্টোরিয়াকে সবার আগে জাগিয়েছে আর আমাদের কখনো জাগায়নি। কিন্তু জ্যাক এটা শুনে খুব অবাক হয়ে যায়, ও বিশ্বাসই করতে পারছিল। তবে তারপরে জ্যাক আবারও জুলিয়াকে প্রশ্ন করে তুমি সত্যি করে বলো তুমি কে, তুমি কি আসলে আমাকে চেনো, আমার পূর্বের ইতিহাস জানো? তো জুলিয়া তখন বলে হ্যাঁ আমি তোমাকে চিনি, আর যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে সেটা হচ্ছে আমি তোমার স্ত্রী। তো এই কথা শুনে জ্যাক একদম চুপ হয়ে যায়। আর তখন জুলিয়া আবারও বলে আমি জানি না তোমার কি হয়েছে, বাট তুমি আগে যেমন ছিলে তুমি এখন সেরকম নেই। তো এরপর জুলিয়া করে কি ওর হাতে যে আংটিটা ছিল সেই আংটিটা জ্যাককে দেখায় যেটা জ্যাকে ওকে দিয়েছিল। তো আংটিটা দেখার পরে জ্যাকের পূর্বের সকল স্মৃতি মনে পড়ে যায় আর ওর তখন মনে পড়ে হ্যাঁ এটাই তোর আসল ওয়াইফ। আর এরপর যখন ও জুলিয়ার সাথে গলা মেলায় তখনই সেই প্লেনটা এখানে চলে আসে আর ওই প্লেনের সাথে যেহেতু ভিক্টোরিয়ার স্ক্রিনটা কানেক্টেড ছিল তো প্লেনের ক্যামেরার মাধ্যমে ভিক্টোরিয়া দেখতে পায় যে জ্যাক আর জুলিয়া এখানে পরকীয়া করছে। তো এটা দেখে ভিক্টোরিয়া অনেক কষ্ট হয় যে জ্যাক আমাকে ধোকা দিচ্ছে, কিন্তু এদিকে জ্যাক জেনে গিয়েছে যে টেট নামে যে স্পেস স্টেশনটা রয়েছে ওটা কোনো মানুষের স্পেস স্টেশন নয়, ওইটাই মূলত মানব জাতির শত্রু এলিয়েন স্পেস স্টেশন এবং ওখান থেকে মানব জাতিদের দমিয়ে রাখা হয়েছে। তো এটা জানতে পেরেও জ্যাক কিছু বুঝতে দেয় না, ভিক্টোরিয়াকে কিছু বলে না, সে জলদি করে জুলিয়াকে নিয়ে স্পেস স্টেশনে ফেরত আসে। বাট ভিক্টোরিয়া আর দরজা খুলে না। তো জ্যাক ওকে বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু ভিক্টোরিয়া কোনো কিছুই মানতে চায় না এবং ভিক্টোরিয়া ডাইরেক্ট করে কি টেটের সাথে যোগাযোগ করে। আর তখন টেট থেকে সেলির আওয়াজ আসে আর সেলি জিজ্ঞাসা করে তোমরা কি এখনো একটা ভালো টিম হিসেবে রয়েছো? ভিক্টোরিয়া তখন বলে না আমরা এখন আর কোনো ইফেক্টিভ ভালো টিম নেই। আর তখনই একটা ড্রোন বেরিয়ে আসে এবং ওই ড্রোনটা এসে ভিক্টোরিয়াকে গুলি করে মেরে ফেলে। আর এরপর তারা জ্যাককেও মারতে যায়, বাট তখনই জুলিয়া করে কি জ্যাকের যে প্লেনটা রয়েছে সেটা থেকে গুলি করে ওই ড্রোনটাকে ধ্বংস করে দেয়। এর ফলে জ্যাক অল্পের জন্য বেঁচে যায় আর তখনই সেখানে মনিটর অন হয়। আর তারপর মনিটরে সেলি আসে, কিন্তু জ্যাক তখন প্রশ্ন করে তুমি এটা কি করলে সেলি, তুমি ভিক্টোরিয়াকে মেরে ফেলেছো? বাট সেলি তখন বলে মাঝে মাঝে এমন কিছু হয় যেটা আমাদের হাতের বাইরে থাকে, তবে তোমার জন্য একটা নতুন মিশন রয়েছে, তোমার কাছে যে সার্ভাইভারটা রয়েছে আই মিন জুলিয়ার কথা বলছে তাকে নিয়ে তুমি স্পেস স্টেশন টেটে চলে আসো। তো জ্যাক মুখে কিছু বলেন, ও জাস্ট জুলিয়াকে ওর প্লেনে উঠিয়ে প্লেনটা অফলাইনে বা ম্যানুয়ালে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাট জ্যাকের পেছনে তখন টেটের অনেকগুলো ড্রোন লেগে পড়ে কারণ এখন টেট থেকে জ্যাককে তারা মারতে যাচ্ছে। তো জ্যাক করে ওই ড্রোনের হাত থেকে বাঁচতে বাঁচতে ওই রেডিয়েশন এরিয়াতে চলে আসে যে এলাকায় তোদের যাওয়া নিষেধ, মানে জ্যাক যেখানে এর আগে কখনোই আসেনি এবং এই পুরোটা একটা মরুভূমি ছিল এবং আরেকটা দেশ ছিল। তো ওখানে গিয়ে জ্যাক দেখতে পায় ওই মরুভূমির মধ্যে কে একজন ড্রোন রিপেয়ার করছে। তো জ্যাক দৌড়ে যায় তার কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু যখন ওই লোকটার কাছে যায় ওই লোকটি জ্যাকের উপর বন্দুক তাক করে এবং দুজনে যখন দুজনকে দেখে দুজনে অবাক হয়ে যায় কারণ ওই লোকটি হুবহু জ্যাকের মতো
দেখতে। তো এর মানে এটা জ্যাকেরই আরেকটা রূপ বা জ্যাকের কোনো ক্লোন। তবে তারপর ওদের মধ্যে লড়াই হয়, একে অপরকে মারতে থাকে। কিন্তু এরপর যখন আরেকটা জ্যাক গুলি করে এই ধস্তাধস্তির মধ্যে, গুলিটা গিয়ে লাগে হচ্ছে জুলিয়ার বুকে। সিরিয়াসলি জুলিয়া রয়েছে কত দূরে, হুদাই সেইডারে মেরে দিলি। তো যাই হোক, তখন আমাদের যে অ্যাকচুয়াল জ্যাক ছিল, আসল নায়ক জ্যাক, সে কোনো মতো ওই ক্লোন জ্যাককে বেহুশ করে আর তারপর জুলিয়ার কাছে ছুটে আসে। তো এখন জ্যাক জুলিয়াকে যদি বাঁচাতে চায়, যে কোনো মূল্যে মেডিকেল কিট আনতে হবে। তো এরপর জ্যাক দৌড়ে গিয়ে এখানের যে ক্লোন জ্যাক রয়েছে ওর কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ওই জ্যাকের গায়ে লেখা রয়েছে ট্যাট 49, আর এখানে উল্লেখ্য আমাদের জ্যাকের গায়ে লেখা রয়েছে ট্যাট 52। এমনকি ওই প্লেনের গায়েও সেম এই জিনিস লেখা রয়েছে। তো জ্যাক এরপর করে কি, ওই ট্যাট 49 আই মিন ওই ক্লোনের যে প্লেনটা রয়েছে সেটার প্লেনে বসে এবং ওই প্লেনে গিয়ে বলে আমার নাম জ্যাক হপার, আমার আইডি হচ্ছে ট্যাট 49। তো এরপর ওই প্লেনটা ওকে অ্যাক্সেস দেয়, যদিও জ্যাকের প্লেনে বসলে বলতে হতো ট্যাট 52। তো যাই হোক, এরপর ওই প্লেনটা অটোমেটিক্যালি করে কি ওই ক্লোনের যে স্টেশন সেখানে নিয়ে যায়, আর ওখানে তো মেডিকেল কিট রয়েছে। তো ওখানে যখন জ্যাক যায় ও তো পুরো অবাক হয়ে যায়, ওখানে গিয়ে সে ভিক্টোরিয়াকে দেখতে পায় এবং ও তো পুরো শকড। এবং এই ভিক্টোরিয়া কিন্তু জ্যাকের সাথে খারাপ ব্যবহার করছে না, তা অনেক ভালো সম্পর্ক। তো এর মানে ওর স্টেশনের ভিক্টোরিয়া মরে গেল, এখানের ভিক্টোরিয়া বেঁচে রয়েছে। তো জ্যাক পুরো বিষয়টা বুঝতে পারে যে সেম ওদের মতো আরেকটা কাপল এখানে কাজ করছে এবং এরকম হয়তো আর অনেক স্টেশন রয়েছে। তো জ্যাক ভিক্টোরিয়াকে বলে চলো আমার সাথে নিচে চলো, বাট ভিক্টোরিয়া মানা করে দেয়। ভিক্টোরিয়া জাস্ট রোবটের মতো বলে এটা আমার নিয়মের বাইরে, বাট তোমার যদি মেডিকেল কিটের প্রয়োজন হয় তুমি চলে যাও। তো জ্যাক কোনো বাড়তি কথা বলেন এবং বুঝতে পারে যে এই ভিক্টোরিয়া যে ক্যারেক্টারটা এটা রোবটের মতোই, যদিও মানুষ, কিন্তু ওকে ক্লোন করে এমন ভাবে তৈরি করা হয়েছে, ওকে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে ওখান থেকে বেরোবে না। তো জ্যাক করে কি সোজা জুলিয়ার কাছে চলে আসে, আই মিন ওর স্ত্রীর কাছে, আর তারপর মেডিকেল কিট দিয়ে জুলিয়াকে সুস্থ করে ফেলে। আর তারপর ও যায় হচ্ছে ম্যালকমের কাছে, মানে পৃথিবীর সাধারণ মানুষদের কাছে। তো যাই হোক, জ্যাক এখন সকল সত্য জেনে গিয়েছে যে ও এতদিন যাদের সাথে কাজ করেছে তারাই মূলত এলিয়েন, তারাই মূলত এই পৃথিবীর মানুষের বিপক্ষে, তারাই পৃথিবীর মানুষকে মারতে চায়। তো এবার সে ম্যালকমের সাথে মিলে পৃথিবীর মানুষকে বাঁচাতে চায়। তো এই জন্য সে রাজি হয়ে যায় ওই ড্রোনটা নিয়ে নিউক্লিয়ার বোম নিয়ে ট্যাটকে ধ্বংস করে দেবে। আর এরপর ম্যালকম জ্যাককে গল্প বলা শুরু করে যে আমি পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছিলাম। প্রথমে চাঁদ ধ্বংস হয়ে যায়, তারপর আমাদের পুরো পৃথিবী অস্থিতিশীল হয়ে যায়, মানুষজন ক্ষুধায় মারা যাচ্ছিল, জলশ্বাসে মারা যাচ্ছিল, ভূমিকম্পে মারা যাচ্ছিল। আর এরপর যখন আমরা মারাত্মক খারাপ অবস্থায় রয়েছি তখন ট্যাট তাদের সেনা পাঠায় এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে ট্যাট যে সেনা পাঠিয়েছিল সেগুলো সব তুমি ছিলে। মানে ওই স্পেস স্টেশন থেকে সব জ্যাক বেরিয়েছিল, মানে জ্যাকের মতো হাজার হাজার ক্লোন করে সেনা তৈরি করা হয়েছিল, কিন্তু ওই সব জ্যাকের সমস্ত স্মৃতি মুছে ফেলা হয়েছিল, তাদেরকে প্রোগ্রামই করা হয়েছিল মানুষদের মারার জন্য। তো এরপর কোনো মতে আমরা ওদের সাথে লড়াই শেষ করি আর তারপর আসে ফেজ 2 এবং তারা আমাদেরকে খতম করে আবারও তোমাদেরকে পাঠায়। আর এবার পৃথিবীর বাকি যে বেঁচে থাকা মানুষ রয়েছে তাদেরকে মারার জন্য ড্রোন পাঠায় এবং টেকনিশিয়ান এবং রিপেয়ারকারী হিসেবে তোমাকে এবং ভিক্টোরিয়াকে পাঠায় এবং তোমাদেরকে ক্লোন করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা স্টেশন দিয়ে বসিয়ে দিয়েছে এবং পৃথিবীকে কন্ট্রোল করছে এবং তাদের শিকার হচ্ছে এই পৃথিবী। তারা যে কোনো মূল্যে আমাদের গ্রহকে শিকার করতে যাচ্ছে। আর তোমার কাছে মনে হতে পারে যে তোমার এত ক্লোন থাকতে কেন আমরা তোমার উপর বিশ্বাস করলাম? এর কারণটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে তোমার উপর লক্ষ্য রাখছিলাম। আমরা প্রথম থেকে তোমার উপর লক্ষ্য রাখতাম, আমরা দেখতে পেতাম তুমি বিভিন্ন জিনিস নিয়ে গোপন একটা জায়গায় রাখতে এবং তুমি ধর্মীয় পবিত্র বই পড়তে। এছাড়াও তুমি জুলিয়াকে বাঁচিয়েছো, আই মিন যেখানে অন্যান্য ক্লোনগুলো রোবটের মতো কাজ করছিল সেখানে তুমি মানুষের মতো কাজ করছিলে, তুমি নিজের কৌতূহলবশত কিছু করছিলে। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে তুমি পুরোপুরি টেটের আন্ডারে নও, তোমার ভেতরে আস্তে আস্তে মনুষ্যত্ব জেগে উঠছে, তুমি আস্তে আস্তে তোমার নিজের ব্রেনের এক্সেস খুঁজে পাচ্ছ। তো এই কারণে আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করি। তো যাই হোক, এরপর জ্যাক বলে তুমি ড্রোনটাকে প্রস্তুত করো, আমি এটাকে টেটের কাছে নিয়ে যাবো এবং ব্লাস্ট করে দেবো। কিন্তু তখনই সেখানে অনেকগুলো ড্রোন চলে আসে এবং বিশাল একটা লড়াই শুরু হয় এবং এই লড়াইয়ের মধ্যে ওরা যে ড্রোনটা স্পেস স্টেশন টেটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ম্যালকমও মারাত্মক অসুস্থ হয়ে যায় এবং ওদের সকল আশা পানিতে চলে যায়। কিন্তু জ্যাক তখন বলে টেনশন করো না, আমি নিজে নিউক্লিয়ার বোমটিকে নিয়ে ওপরে যাব। কিন্তু ম্যালকম তখন বলে দেখো টেট তোমাকে একটা মাছির মতো মেরে ফেলবে, তোমাকে পিষে মেরে ফেলবে। কিন্তু জুলিয়া তখন বলে না, মেরে ফেলবে না, কারণ আমি যদি ওর সাথে যাই এরকমটা হবে না, কারণ টেট অর্ডার দিয়েছে আমাকে নিয়ে সেখানে যেতে। তো এরপর ওরা ঠিক করে জ্যাক এবং জুলিয়া ওরা দুজন মিলে ওপরে যাবে আর সাথে করে গোপনে ওই নিউক্লিয়ার বোমটা নিয়ে যাবে, মানে কোনো ড্রোন দিয়ে নেবে না, ডাইরেক্ট ওই প্লেন দিয়ে নিয়ে যাবে নিউক্লিয়ার বোমটা। তো জ্যাক এরপর জুলিয়াকে একটা স্লিপিং চেম্বারে শুয়ে দেওয়া হয় আর এরপর জ্যাক করে কি জুলিয়াকে নিয়ে ওই প্লেনে করে টেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় জ্যাক করে কি জুলিয়া যে নবজানের ছিল সেই নবজানের যে রেকর্ডারটা ছিল সেটা প্লে করে আর এই রেকর্ডারটা অন করলে এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট আসে। জ্যাক জানতে পারে যে নাসা থেকে ওদেরকে একটা মিশনে পাঠানো হয়েছিল শনি গ্রহের যে চাঁদ টাইটান এক্সপ্লোর করার জন্য, কারণ টাইটান পৃথিবীর মানুষের বসবাসের উপযোগ্য। তো এই মিশনে জ্যাক ছিল হচ্ছে মেইন পাইলট আর কো পাইলট ছিল হচ্ছে ভিক্টোরিয়া। আর বারবার আমরা সেলি হিসেবে যাকে মনিটরে দেখেছি স্পেস স্টেশন থেকে, সে মূলত তখন নাসার ডিরেক্টর ছিল, সেই পুরো মিশনটা পরিচালনা করছিল। তো ওরা যখন মিশনে যাচ্ছিল শনি গ্রহের প্রায় কাছে চলে গিয়েছে তখন ওরা একটা এলিয়েন স্পেসশিপের সামনে পড়ে যেটা বিশাল আকারের ছিল। তো এটা দেখে নাসা খুব উৎসুক হয়ে পড়ে এবং তারা শনি গ্রহের বদলে ওই এলিয়েন অবজেক্টের কাছে যেতে বলে। আর এই এলিয়েন অবজেক্টের নামে ছিল হচ্ছে টেট, যেটাকে এতদিন জ্যাক মানুষের স্পেস স্টেশন বলে মনে করতো। তো যাই হোক, যখন ওরা ওই টেটের কাছাকাছি যায়, আই মিন এটা আগের কথা, যখন পৃথিবী পুরোপুরি ওপর ছিল, এলিয়েনরা হামলা করেনি, ওরা যখন ওই টেটের কাছে যায় তখনই জ্যাকদের স্পেসশিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওদের স্পেসশিপটা তখন ওই এলিয়েন স্পেসশিপ নিয়ন্ত্রণ করছিল এবং ওই এলিয়েন স্পেসশিপটা করে কি ওদের স্পেসশিপটাকে ভেতরে নিয়ে নেয়। আর ওই মুহূর্তে জ্যাক এবং ভিক্টোরিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ওদের সাথে যে স্লিপিং চেম্বার রয়েছে সেখানে
অনেক সাধারণ মানুষ রয়েছে, ওটার মধ্যে বউ রয়েছে। তো এই কারণে করে কি ওদের স্লিপিং চেম্বারটা ডিসকানেক্ট করে দেয়। তো এর ফলে যেটা হয় ওটা নিচে পড়তে থাকে আর ভিক্টোরিয়ার জ্যাক ঢুকে যায় হচ্ছে ওই এলিয়েন স্পেসশিপের ভেতরে। তো এখানে আমাদের যেটা বলা হয় এটা কিন্তু 60 বছর আগের কাহিনী। তো এর মানে হচ্ছে জ্যাক ভিক্টোরিয়াকে 60 বছর আগে নাসার পক্ষ থেকে পাঠানো হয়েছিল এলিয়েনদের, এবং ওরা গিয়ে এলিয়েনদের হাতে আটকা পড়ে আর ওখান থেকে মূলত এলিয়েনরা পৃথিবী সম্পর্কে জানতে পেরেছে। আর গত 60 বছর ধরে জ্যাকের স্ত্রী জুলিয়ারা যে স্লিপিং চেম্বারে ছিল, মানে স্পেসশিপের ওই অংশটুকু মহাকাশে ঘুরছিল এবং কয়েকদিন আগেই পৃথিবীতে পড়েছে। আর এইদিকে জ্যাকের বর্তমানে সবকিছু মনে পড়ে, এবং এদিকে আমাদের বর্তমানে আনা হয় আমরা দেখি যে জ্যাক বর্তমানে আবারও টেটের সামনে এসেছে এবং টেটের ভিতরে ঢুকে পড়ে। আর তখন ওর দুই পাশে দুটো ড্রোন আসে, আর তখন ভেতর থেকে সেলির আওয়াজ পাওয়া যায় এবং সেলি জিজ্ঞাসা করে তোমার হার্টবিট এত দ্রুত কেন? জ্যাক তখন বলে আমি তোমার সাথে দেখা করার জন্য খুবই উৎসাহিত। বাট সেলি তখন বলে তুমি তো আমার আদেশ ঠিক মতো পালনও করনি। তো জ্যাক তখন বলে এটার জন্য আমার অনেক আফসোস হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সেলি তখন বলে তোমার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা বলছো, তবে আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, তুমি আমাকে বলো তুমি এখানে কেন এসেছো। অবশ্যই সত্যি বলতে হবে, মিথ্যা বলে আমি তোমাকে ধ্বংস করে দেবো। তো জ্যাক তখন বলে আমি চাই আমার মানুষের প্রজাতি বেঁচে থাকুক। তো জ্যাক যখন এই কথা বলে তখন স্পেসশিপ বুঝতে পারে বা এলিয়েন বুঝতে পারে জ্যাক সত্য বলছে এবং সেলিওকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। তো এরপর জ্যাক যখন ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে এখানে জ্যাক আর ভিক্টোরিয়ার হাজার হাজার ক্লোন রয়েছে। তো এর মানে হচ্ছে 60 বছর আগে যখন নাসা থেকে ওরা শনি গ্রহের মিশনে গিয়েছিল তখন এই স্পেসশিপের ভেতরে যারা ঢুকেছিল তখন জ্যাক আর ভিক্টোরিয়ার হাজার হাজার ক্লোন বানিয়েছে এবং জ্যাকের ক্লোন দিয়ে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ করেছে, যেটা 6-7 বছর আগের কাহিনী। আর ওই সম্পর্কে ম্যালকম তো বললো যে তোমার মতো হাজার হাজার সৈন্য এসেছিল এখানে, ক্লোন সৈন্য। আর এরপর আবার ওদের ক্লোনই কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ওদের ওই যে ড্রোন গুলো রয়েছে ওগুলো ঠিকঠাক রাখার জন্য, মানুষদেরকে ধ্বংস করার জন্য আর কি। তো যাই হোক জ্যাকের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। আর এরপর জ্যাক আরো সামনে এগোয় এবং সেই করে স্পেসশিপটা ল্যান্ড করে। আর এরপর ওই স্পেসশিপের মেন যে কোরটা রয়েছে সেখানেও পৌঁছে যায়। তো এখানে গিয়ে দেখতে পায় যে এখানে আসলে কোনো মানুষ নেই, সেলি নামের এখানে কোনো মহিলাই ছিল না। অ্যাকচুয়ালি এই এলিয়েন স্পেসশিপটা খুবই হাইটেক একটা এআই, এবং এই স্পেসশিপটা যেটা করেছে ওই সময় নাসার যে ডিরেক্টর ছিল ওই ডিরেক্টর সবকিছু এই স্পেসশিপটা রেকর্ড করেছিল এবং তারপর তার এআই এর মাধ্যমে ওই সেলির চেহারা ইউজ করে জ্যাক এবং ভিক্টোরিয়াকে ডিরেকশন দিত আর কি। তো যাই হোক এখানে আমরা যেটা বুঝতে পারি যে এই এলিয়েন অবজেক্টটি মূলত কোনো প্রাণ নয়, এটা মূলত খুবই হাইটেক একটা মেশিন। তো যাই হোক এরপর জ্যাক বলে আমি তোমার জন্য জুলিয়াকে নিয়ে এসেছি। তো এরপর জ্যাক করে ওই স্লিপিং চেম্বারটা বের করে। তো এখানে এই সিনেমার আরেকটা টুইস্ট আসে, স্লিপিং চেম্বার যখন বের করা হয় আমরা দেখতে পাই এটার ভেতরে তো জুলিয়া নেই, বরং ওটার ভেতরে রয়েছে ম্যালকম। আর ওরা সাথে করে সেই পারমাণবিক বোমটাও নিয়ে এসেছে এবং বোমটা নিয়ে এসেছে এই টেটটা যে রয়েছে এটার যে এআই বা প্রসেসর সেটার কাছে। আর তারপর সেই পারমাণবিক বোমটা ব্লাস্ট হয়ে দেয় আর এর সাথে টেটও ধ্বংস হয়ে যায়, জ্যাকও ধ্বংস হয়ে যায়, মেলকমও ধ্বংস হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই জুলিয়াও তার চোখ খোলে আর সে দেখতে পায় সে একটা লেক হাউসে রয়েছে এবং জ্যাক এখানে অনেক কিছু একসাথে করে রেখেছিল। আর এখানে লক্ষ্য জ্যাক অনেকবার এখানে জুলিয়াকে নিয়ে এসেছিল। তো এরপর জুলিয়া যখন আকাশের দিকে তাকাও বুঝতে পারে যে টেট ধ্বংস হয়ে যাচ্ছে আর জ্যাকও মারা গিয়েছে, সে আর কখনোই ফিরবে না। তো এভাবেই ধীরে ধীরে 3 বছর কেটে যায়। আর তারপর আমরা দেখতে পাই জুলিয়ার একটা ছোট্ট মেয়ে রয়েছে আর এটা জ্যাক আর জুলিয়ারই মেয়ে। তো এর মানে হচ্ছে মাঝখানে ওরা যখন একসাথে ছিল তখন একবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ওরা খেলেছে, বাট ওটা আমাদের দেখানো হয়নি, আমাদের আফসোস। তো যাই হোক তখন এখানে বেশ কিছু মানুষ চলে আসে যে মানুষগুলো ম্যালকমের সাথে থাকতো এবং ওদের সাথে আমরা জ্যাককে দেখতে পাই যার নাম্বার হচ্ছে 52। তো এর মানে আমি ভুল বলেছি, তো এর মানে আমাদের যে জ্যাক মারা গেছে তার নাম্বারটা 49 ছিল আর কি। এটা আমাদের আসল জ্যাকের পরের সিরিয়ালের নাম্বার আর কি। আর এটার সাথে কিন্তু আমাদের জ্যাকের মারামারি হয়েছিল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, যেহেতু এই সবগুলো জ্যাক একই, তাদের ব্রেনও এক, তাদের বডিও এক, সবকিছু এক, তো এই জ্যাকেরও সেম আগের জ্যাকের মতো সবকিছু মনে পড়তে শুরু করে এবং তারও পুরো সবকিছু মনে পড়ে যে এই জুলিয়াই তো আমার স্ত্রী, এই জুলিয়াকেই তো আমি বিয়ে করেছিলাম। আর জুলিয়া বুঝতে পারে জ্যাক তো জ্যাকই, এরকম 10টা যদি ক্লোন স্বামী থাকে সমস্যা কি, একটারে বাজারে পাঠামো, একটারে গু পরিষ্কার করতে দেবো, একটারে রান্না করতে পাঠামো, আর একটারে মেয়ের সাথে স্কুলে পাঠামো। তো জুলিয়াও স্বাচ্ছন্দ্যে মেয়ে নেয় এই ক্লোন জ্যাককে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এই সিনেমার স্ক্রিপ্টে কিছু সমস্যা ছিল যার জন্য আমার বুঝতে একটু কষ্ট হয়েছে। তো তারপর আমি যতটুকু বুঝেছি ওটুকু আমি তোমার আবার বুঝিয়ে দিচ্ছি, মানে মাঝখানের যে ভুল টুল হতে পারে সেটা আমি আবার রিফর্ম করছি, ঠিক করে দিচ্ছি এবং তোমাদের বোঝাচ্ছি। সিনেমার কনসেপ্টটা হচ্ছে পৃথিবীর নাসা থেকে শনি গ্রহের লোক পাঠানো হচ্ছিল মানুষদের বসবাসের জন্য, বেশ কিছু মানুষকে স্লিপিং চেম্বারে করে নিয়ে যাওয়া হচ্ছিল 60 বছর আগে। কিন্তু মানুষরা সামনে গিয়ে পড়ে হচ্ছে এলিয়েনের, খুবই হাইটেক এলিয়েনের। আর তারপর নাসা কৌতূহলবশত জ্যাকদের ওই এলিয়েন স্পেসশিপের কাছে যেতে বলে, তখন ওই এলিয়েন স্পেসশিপটা ওদেরকে চুষে ভেতরে নিয়ে যেতে থাকে। আর এটা দেখে জ্যাক করে কি ওদের সাথে যে মানুষগুলোকে নিচ্ছিল স্লিপিং চেম্বারে তাদেরকে আলাদা করে দেয়। তো এরপর জ্যাককে করে কি ওই এলিয়েনরা ভেতরে ঢুকিয়ে নেয়। তো এরপর ওই হাইটেক এলিয়েন করে কি জ্যাক এবং ভিক্টোরিয়ার শত শত হাজার হাজার ক্লোন করে। আর জ্যাক যেহেতু পুরুষ ওর ক্লোনগুলোকে পাঠিয়ে দেয় পৃথিবীতে আক্রমণ করার জন্য। প্রথমে চাঁদ ধ্বংস করে এবং এরপর যখন পৃথিবীর 12টা বেজে যায় জলোচ্ছ্বাস, ভূমিকম্প, মানে বুঝতেই পারছো চাঁদ না থাকলে পৃথিবীর তো কোনো ব্যালেন্স থাকবে না। তো পৃথিবীর যখন 12টা বেজে গিয়েছে তখন জ্যাকের ওই ক্লোন সৈন্য দিয়ে পৃথিবীর ধ্বংসযজ্ঞ চালায়। আর এরপর যখন পুরো পৃথিবীর জনসংখ্যা শেষ তখন ওই ছারপোকার মতো কোনায় কোনায় যে 2-1টা মানুষ বেঁচে রয়েছে ওদেরকে কন্ট্রোল করার জন্য, ওদেরকে মারার জন্য এলিয়েনরা আবারও জ্যাক এবং ভিক্টোরিয়ার ক্লোনদেরকে পাঠায় এই পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশন দিয়ে বিভিন্ন ড্রোন দিয়ে মানুষদের শিকার করার জন্য বা মারার জন্য। আর তারপরের কাহিনীতে তোমরা বুঝতেই পারছো। তবে তারপরে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা ক্ষমা করো, কারণ দেখো একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। প্রত্যেকটা সিনেমা যে আমি নিজে ভালো বুঝতে পারবো, তোমাদের যে ভালো মতো বোঝাতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই। তবে তারপরেও আমার দিক
দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যতটা সম্ভব বোঝানোর জন্য এবং নিজের ভুল স্বীকার করার জন্য। আমার ভুল হলে আমি অলওয়েজ মানতে রাজি রয়েছে আর কি। তো আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে যদি তোমাদের একটু এন্টারটেইন লাগে তোমরা ধন্যবাদ জানিও। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে বলো যদি তোমরা এরকম স্পেস সিনেমা বা সাইফাই সিনেমা পছন্দ করো, তাহলে প্রায় আমি তোমাদের জন্য এরকম সাইফাই সিনেমা নিয়ে আসবো। আর আরেকটা ব্যাপার, আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে এখন থেকে প্রতিদিন 2টো করে ভিডিও দিতে যাচ্ছি, যদি তোমরা চাও, যদি তোমরা অ্যাক্টিভ থাকো। কারণ দেখতেই পাচ্ছ র্যান্ডম ভিডিও চ্যানেলে কিন্তু 12টা বেজে গিয়েছে, একেবারেই ভিউ পাচ্ছে না। তো এই জন্য তোমরা যেটা করবে, যারা র্যান্ডম ভিডিও চ্যানেলের ফ্যান রয়েছে তারা দিনে একবার হলেও যদি ইউটিউবে আসো, সার্চ দিয়ে অন্তত র্যান্ডম ভিডিও চ্যানেলটা দেখো যে নতুন কোনো ভিডিও এসেছে কিনা এবং ভিডিওটা তোমরা দেখে নিও। আমাদের লক্ষ্য অনেক বেশি না, আগে লক্ষ্য ছিল একদিনে 1 লাখ ভিউ, এখন আমরা কমিয়ে নিয়েছি, একদিনে 70,000 ভিউ হলে আমরা খুশি। তো তোমরা 70,000 ফ্যান যদি থাকো, আমরা মোটামুটি 7 জন টিকে থাকতে পারবো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং র্যান্ডম ভিডিও চ্যানেলকে বাঁচিয়ে রেখো। বাই।